আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে যাচ্ছেন চায়না, মালয়েশিয়া হয়ে? তিনি বোধহয় 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে 22 তারিখ রাত্রিবেলায় চায়না উড়ে যাচ্ছেন। 23 তারিখ তিনি নামবেন। চায়নায় কার সঙ্গে দেখা করবেন উনি জানেন, কারণ চায়নার যিনি বিদেশ মন্ত্রী ওয়াং ই তিনি তো ভারতে আসছেন 23 তারিখ, 22-23 উনি থাকবেন ব্রিক্স নিয়ে কথা বলতে। তো এখন এনডিটিভি ওয়ার্ল্ডের তো খবরটা ছড়িয়ে গেছে। আবার 22 তারিখেই আবার পুতিনের সঙ্গে দেখা করতে উনি চলে যাচ্ছেন, মানে জিনপিং চলে যাচ্ছেন রাশিয়া। সেখান থেকে উত্তর কোরিয়া যাবেন কিম জং উনের সঙ্গে দেখা করতে। সেখান থেকে 29 তারিখ ফিরবেন। তাহলে বিদেশ মন্ত্রীও রইল না, ওদের প্রেসিডেন্ট উনি তো রইলেন না। তো কার সঙ্গে দেখা করতে যাবেন? কোন রাষ্ট্রীয় তো আমন্ত্রণ পত্র নেই, তাহলে কার সঙ্গে দেখা করতে যাবেন? এখানে আমাদের এখানে ব্রিক্সের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এত চিন্তা, ব্রিক্স নিয়ে এই যে এত ঝুঁকে পড়া ভারতের ভেতরে পেছনে ভারতের সঙ্গে চাই, সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স দুটো আটকাতে। আর এই ব্রিক্সের সম্মেলন হচ্ছে এই বছরের শেষে, আর হোস্ট কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। তাই এখানে এসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি অজিত দোভালের সঙ্গে দেখা করবেন, তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। এখন যখন দুই মাথা যখন এখানে, এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই, আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম, শি জিনপিং এবং পুতিন একত্রে ভারতবর্ষে আসবেন। ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু একত্রে ভারতবর্ষে আসবেন। এটা ব্রিক্সের আগেই হবে, হয়তো সামনের মাস কিংবা তারপরের মাস। দুই রাষ্ট্রপ্রধান এবং আমাদেরও প্রধানমন্ত্রী তাদের সকলের ডেট ম্যাচ করবে, টাইম ম্যাচ করবে, সেখান থেকে তো ঠিক হয়। তো তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দেশের রাশিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, বেজিংয়ের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। কারণ বিদেশি অতিথি এলে তাদের অন্যরকম সিকিউরিটি সিস্টেম হয়, তো সেগুলো করতে সময় লাগবে। তাহলেই তারেক রহমান যাবেন কোথায়? আর একটা কথা হলো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে পাশ থেকে সরে যাচ্ছে, আরো ঝুঁকে পড়বে। যখনই দেখবে চায়নার প্রেসিডেন্ট যখনই এখানে চলে এসছেন, পুতিনও চলে এসছেন, তিনি আরো ঝুঁকে পড়বেন, মোদির সামনে হাত পা জুড়ে ফেলবেন। তাহলে তো চায়নারও তো সাপোর্ট পাবেন না। আর পাকিস্তানের কি অবস্থা এই দেখুন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন আমাদের টয়লেট পেপারের মধ্যে ইউজ করে ফেলে দিয়েছে। আপনাদের যিনি রক্ষাকর্তা, যার সঙ্গে আপনাদের প্রেম, বড় আব্বাকে বলছে, বড় আব্বা তার আব্বাকে বলছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদেরকে টয়লেট পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝুন। তবু তো পাকিস্তান কিছুটা কাজে আসতো, আপনারা তো ঘোড়ার ডিমের কোনো কাজেই আসবেন না। এখন ওই আপনাদের আব্বা হুজুরের, মানে পাকিস্তানের এত রাগ কেন? মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ,
কেন? সেটা হচ্ছে G7 তাদেরকে ডাকা হলো না। আবার এই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতেও পাকিস্তানের নাম নেই। আচ্ছা, G7 কি? গ্রেটার ইকোনমি 7। মালদার পার্টি ওখানে গিয়ে ফুর্তি করে, কথা বলে, মালের কথা হয়, এই ব্যবসা হবে, ওই ব্যবসা হবে। আপনারা তো কি ব্যবসা করবেন? পাকিস্তান, আপনার বড় আব্বার যে আব্বা হুজুর, তার ফাটা পকেট, আপনাদেরও ফাটা পকেট। তো ওখানে তো ভিখারিদের জায়গা নেই, ওখানে মালদার মানুষের জায়গা আছে। ইন্ডিয়ার পয়সা আছে, ইন্ডিয়া যাবে, বিজনেসের কথা বলবে, টাকা ফেলবে, মাল নেবে। ওসব ক্রেডিট লাইন ফাইন হয় না, টাকা ফেলবো, মাল দাও। পাকিস্তানের টাকা নেই, তাই কেউ টাকা দেয় না। আপনাদেরও টাকা নেই, কেউ টাকা দেয় না। তো আপনাদের যদি আব্বা হুজুরের এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের জন্য কি করবে? তবু তো পাকিস্তান আমেরিকার জন্য অনেক কিছু করেছে, তাই আমেরিকা অনেক টাকা পয়সা দিয়েছে। সৌদি আরবের জন্য করেছে, সৌদি আরব টাকা দিয়েছে, দুবাই টাকা দিয়েছে, কাতার দিয়েছে। তাতেও আব্বা হুজুরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আপনারা তো গোলাম বানিয়ে নিয়েছে, আপনার তো কোনো অসুবিধেই নেই ছুঁড়ে ফেলতে। টয়লেট পেপারও নয়, খবরের কাগজ সাফ করে ফেলে দেবে। আপনাদের জন্য সত্যি মায়া হয়। আপনারা এই পাকিস্তান মনে করেন, পাকিস্তান পাকিস্তান করে চেঁচান, পাকিস্তান আপনাদের বাঁচাবে, তুর্কি নাকি আপনাদের বাঁচাবে। একটা ধমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই এরদোগান না, ওর সমুদ্রে ঝাঁপ দেবে, বা 42 তলা যে বিল্ডিংটা হয়, সেই বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দেবে ভয়ের চোটে। আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, আশপাশ দেখবেন। আর শেখ হাসিনার ফেরার দিন খুব এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদর্থক ভূমিকা পালন করে, তাহলে কিকের পর কিক, কিকের পর কিক, কিকের পর কিক, এই কিকে সব আপনারা বেরিয়ে চলে যাবেন। সেই দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে, যেরকম হাবভাব দেখছি। দেখুন আপনারা কি করবেন। এই জামাত, বিএনপি, এরা কি করবে? পৃথিবীর কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু ওই তারেক রহমানের ওপর থেকে কিন্তু সেই যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, এখনো কিন্তু তোলেনি, এখনো তোলেনি। প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখনো তোলেনি। তারে কেউ চেনেই না, পাত্তাই দেয় না। আবার গিয়ে লন্ডনে ওই খুবরি পায়রার খোপে গিয়ে আবার তাকে ঢুকে বসে থাকতে হবে। এত খাল খনন হইল রে, কি হইব? জলই যদি না থাকে, তাহলে খালে জলটা বইব কি করে? জলের জন্য যে দরকার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে গঙ্গা চুক্তি নিয়ে কথা বলা। আসল জিনিসে আপনাদের মন নেই, আপনারা লোক দেখানো কাজ করেন। খাল খনন হচ্ছে, একদিকে ভালো, পরিবেশ ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যে মানুষগুলোকে উচ্ছেদ করছেন খাল খননের নামে, তাদের কথা একটু ভাববেন। সবাই ভালো থাকবে। যেখানে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমাদের হিন্দুর দালাল, বিজেপির দালাল, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদীর দালাল, অমিত শাহর দালাল, তারপরে আমি শেখ ফরিদ স্পেশাল কলেজে, আমি শেখ ফরিদ নাকি বাংলাদেশের বিজেপি শাখার প্রধান। থাকতে পারি না, নিজের এলাকায় জায়গা দেয় না, নিজের আত্মীয় স্বজন জায়গা দেয় না, নিজের পরিবার, আত্মীয় স্বজন পর্যন্ত আমার জন্য বিপজ্জনক। আর এত বড় একটা কথা বলার পর, এটা আসলে আমি জানতাম না যে তিনি অখণ্ড ভারত চান। তিনি যদি বলতেন, একটা জিনিস বলি, তিনি যদি এটাও বলতেন যে আমরা বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের জন্য আলাদা দেশ দাও, তারপরও সেটাকে আমি অপরাধ মনে করতাম না। কিন্তু তিনি যখন বলেন অখণ্ড ভারত চাই, তাহলে কুছ তো কালা হয়,
दाल में कुछ तो এই যে काला এখানে है কমেন্ট করছে যে গোবিন্দ যখন অখণ্ড ভারত চাইতেছে আমরা মুসলিমরা অখণ্ড পাকিস্তান চাই, এই বিষয়ে ফরিদ ভাইয়ের কিছু জানতে চাইছি। হিন্দুরা যেতে পারলে আমরা কেন যেতে পারবো? আমি বলতেই পারে যে আবার ব্রিটিশরা যদি কোনো কারণে বলে এটা অখণ্ড ব্রিটিশ ছিল নিয়ে এই নিবো আবার। ন্যারেটিভটা তো পিনাকিরি দিয়ে করাই, গোবিন্দরে দিয়ে করাইছে যে তুমি অখণ্ড ভারত চাও, আমরা অখণ্ড পাকিস্তান চাই। এক্স্যাক্টলি, হইতে পারে না। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, এত বড় কথা বলার পরে গোবিন্দ পরমাণিক জামাতের মিটিং এ যায়, গোবিন্দ সামরাই মিটিং এ যায়। আচ্ছা আমরা মুসলমান পরিবার থেকে আমি করে দেখলে আমাদের পারলেই 70 টুকরা করবে, পাওয়া মাত্র আমাদের 70 টুকরা করবে এই বাংলাদেশি মুসলমানরা। এরা কিছু বলে না। আচ্ছা এরা ভারতের দালাল বলে না কেন? আমারে বলে, আপনারও মাঝে মাঝে বলে, যদিও আপনারা কেউ হিন্দুরা গালি দেয়, কিন্তু আপনারও ভারতের দালাল বলে। আপনার একটু কম বলে, আমার তো একেবারে মানে আমার তো সার্টিফিকেট প্রাপ্ত আমি ভারতের দালাল, হিন্দু দালাল। আমার পেলেও তো বাংলাদেশে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। গোবিন্দ পরমাণবিক এত বড় কথা বললো, তারা নিয়ে কেউ কিছু বললো না। ঘটনাটা কি? দাল মে কুছ তো কালা হায়। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার উদ্দেশ্য কি, এবং হরিদাস সাহেবকে বলা আছে তিনি যদি কখনই ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে সরাসরি, তিনি আমার লাইভে এসে যদি এই উত্তরগুলো দিতে পারেন। আমি এখানে অনেকগুলো ডেটা সামনে আনি নাই, সব কিছু সামনে আনতে নাই, কারণ আমি ওটা নিয়ে তার ভালো এপিসোড করবো আর কি, যেখানে তার অনেক কিছুই প্রমাণ, এইগুলো তো পত্রিকা লিখছে পুলিশের বরাত দিয়া বা ইনভেস্টিগেট করে, কিন্তু আমার ওইটা হচ্ছে যে বর্তমানের, এবং সেগুলো খুব ভয়ঙ্কর। লেনদেন তো করছেন ভাই, দাদা, লেনদেন তো আপনি করছেন, এবং সেই লেনদেন যে আপনি সব লুকিয়ে ফেলতে পারছেন, ব্যাপারটা কিন্তু এখানে না। কোথায় কোথায় পাচার করছেন টাকা, মানি লন্ডারিং, আপনার মন্দির তো মন্দির, আপনার মূল যে কোন কোন দেশে কিভাবে পাচার করছেন, কার কার মাধ্যমে, একটু শুধু একটা কথা বললাম, বাকি ওই হিন্টস না দেই। ওকে, টাকার অফার করেন মিয়া, তো যাই হোক, আমি তো আর কোনো মানুষ নাই আসাদ নূরকে টাকার অফার করে। আমার খুব মজা হয়, হাসি আসতেছে। বাংলাদেশে হইছে হামাসের উপস্থিতি নাকি ইসরায়েলের বলছে, আমরা এটা জানি না, জেনে আশা করি জানেন। আমরা আলাদা পর্ব করবো এটা নিয়ে, আপনাকে আগামী সপ্তাহে বলবো এটা নিয়ে কথা, আমরা এটা নিয়ে বলবো আপনার চ্যানেলে আলোচনা করবো বিস্তারিত। ওকে, এখানে একজন মুসলিম ভাই একটা ভালো কমেন্ট করছেন, এখানে যারা লাইভ দেখছে তারা কিন্তু ধোকা খাচ্ছে, এটা কিন্তু লাইভ হচ্ছে না, ডিসপ্লে লাইভ করে ভিউ টাকা কামানো হচ্ছে। জি ভাই, আপনি ওই ডিসপ্লের অংশ, আপনি এই কমেন্টটা করেছিলেন আগে, তো পুরনো, মানে আপনি পুরনো জিনিস রেকর্ড করে দেখাচ্ছি, আপনি তখন আমাদের সাথে যুক্ত ভাই, তো টাকাটা ফেরত দিয়ে দিয়েন আর কি, এই টাকা কামাচ্ছি তো সেই টাকাটা তো আপনিও পাইছেন। মানে কিরকম খেলো, ওই জন্যই যে আপনার ছবিতে বলছিলাম যে মানে আমার ছবি দিলে কেউ বলবে এআই, কেউ বলবে জেলখানা থাকলেও বলে আমি বল লাইভ। আপনি কি জানেন আমার একজন লোক কি বলছিল, আজকাল তো জেলখানা থেকেও লাইভ দেওয়া যায়, ঠিক আছে। যে যেরকম বুঝে তাই এরকম বিবৃতি দিয়েছে, দিতেই পারে যার যেটা মনে, বলতে দেন। আমাদের হাসি আসে নির্বোধের, যারা জি কি মুটলি কি জন্য লিখছেন, আসাদ ভাই আপনি যে সকল তথ্য গোবিন্দদার বিরুদ্ধে দিচ্ছেন, এই সকল তথ্যের কোনো ভিত্তি নেই, আপনি অনেক কিছুই না জেনে উল্টাপাল্টা জনগণের কাছে বলছেন। জি, আপনার মেধা এবং মননের প্রতি শ্রদ্ধা, এটা আরো উর্বর করেন, এবং আপনাদের মতো সমর্থকরা আছেই বলেই তো গোবিন্দরা করে খাচ্ছে আর কি সব। আমরা নাই পীরের ভক্তদের মতো লাইভ দেখাইতেছেন ভিডিও, তারপরেও বলতেছেন কিভাবে আশা করেন যে মুসলমানদের মধ্যে পিনাকির মুরিদ থাকতে পারলে হিন্দুদের মধ্যে গোবিন্দর মুরিদ থাকবে না কেন? এটা তো আলাদা কিছু না। হিন্দুরা একটু শিক্ষিত, আমাদের এক্সপেকটেশন বেশি, হিন্দু নারীরা পড়াশোনা করতে পারে, তাদের বন্দি করে দেওয়া হয় না, সেখান থেকে একটু মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে, সব মাঝে শিক্ষিত হয়েছে বা পারিবারিক শিক্ষাতে সবার থাকবে, ঘিলুর ব্যবহার যে সবাই করবে এমন তো না ব্যাপারটা। শিক্ষিত হলে তো ঘিলুর ব্যবহার করে না, ঠিকই বলছেন, আশ্চর্য ব্যবহার। আপনি ঠিকই বলছেন যে পিনাকির ভক্ত যদি মুসলমান হইতে পারে, তাহলে গোবিন্দ পারমাণবিক ভক্ত কেন হবে না? রাইট, ঠিকই বলেছেন। নামই দিচ্ছি গোবিন্দ পারমাণবিক, এই কারণে তার নাম এটা দিছি, আমি এটা জানেন তো। আমি প্রথমে কিন্তু গোবিন্দ পারমাণবিক মানে গোবিন্দ প্রামাণিকের আপনি বিরোধিতা করতেন, আমিও বলতাম না আসাদ উনি ভালো মানুষ, পরে তার নাম দিলাম আমি গোবিন্দ পারমাণবিক। হিন্দুদের পক্ষে তার কোনো বিবৃতি নেই, পুরো ভণ্ডামি বক্তব্য। হিন্দুদের পক্ষে আমরা যেভাবে স্ট্রং বক্তব্য দিয়েছি, তার সাথে তার আধা না কোয়ার্টারও কোনোদিন বলেন নাই এই গোবিন্দ পারমাণবিক। আজ 19শে জুন, বাঙালি জাতির ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। হয়তো অনেকেই ভুলে গেছেন, খোদ আওয়ামী লীগের লোকেরাও হয়তো ভুলে যেয়ে থাকবেন অনেকেই, কিন্তু ইতিহাসে এই দিনটার তাৎপর্য এবং গুরুত্ব অসাধারণ। 1968 সালে তৎকালীন পাকিস্তান সরকার
8 জানুয়ারি একটি প্রেস নোট প্রকাশ করে বলে, ভারতের আগরতলায় একটি ষড়যন্ত্র হয়েছে, সেখানে সিএসপি অফিসাররা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সদস্যরা রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত হয়েছে, পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রীয় অপরাধের সঙ্গে জড়িত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 131, 120 ক দণ্ডবিধি আইনের ধারায় মামলা শুরু হয়। এই মামলার তদন্তে 35 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে। বলা হয় তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। প্রথম দিকে সিদ্ধান্ত হয় কোর্ট মার্শাল হবে, সেখানে বিচার হবে। কোর্ট মার্শালে বিচারের প্রক্রিয়ার থেকে সরে যায় 1970 সালের নির্বাচনের কথা মাথায় রেখে। এরপর কুর্মিটলা ক্যান্টনমেন্টে সুরক্ষিত একটি বিচার আদালত গঠন করা হয়। সেখানে শুরু হয় শেখ মুজিব, রুহুল কুদ্দুস, তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল শওকত, সার্জেন্ট জহিরুল হক, কমোডর মোয়াজ্জেম সহ 35 জনের বিচার। সেই বিচার প্রক্রিয়ায় আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেদিন সেই বিচার প্রক্রিয়ায় বাঙালিরাও সম্পৃক্ত হয়েছিল। বিচার প্রক্রিয়ায় বিচারক হিসাবে সেদিন অবাঙালি এস.এ. রহমান আর 2 জন বাঙালি এম.আর. খান এবং মকসুমুল হাকিম বিচারক হন। এই 3 সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তড়িঘড়ি করে ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করে সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়। শেখ মুজিবের পক্ষে আসেন প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম। তাকে সহায়তা করেন বাংলাদেশের আইনজীবী আব্দুস সালাম খান, আতাউর রহমান খান এবং তাদের কনিষ্ঠ জুনিয়র ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আর সেই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং বাঙালি আইনজীবী টি.এইচ. খান রাষ্ট্রপক্ষের আইনজীবী হন। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। টার্গেট ছিল শেখ মুজিব এবং তার সহযোগীদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। অভিযোগ, তারা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের ত্রিপুরার আগরতলায় ষড়যন্ত্র করেছেন। তখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এক পর্যায়ে বাধ্য হয়ে থাকা শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দিতে চান, কিন্তু তিনি বলেছিলেন কোন প্যারোলে তিনি মুক্তি নেবেন না। মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহিরুল হককে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এজন্য আগুনে বিস্ফোরিত হয়ে ওঠে সারা দেশ। ভয়াল পরিস্থিতির সৃষ্টি হলে রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকা অবাঙালি বিচারপতি এবং অবাঙালি প্রধান আইনজীবী রাষ্ট্রপক্ষের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন। অতিথি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ বাঙালিরা। ভবন থেকে পালিয়ে যান পাকিস্তানের সেই বিচারপতি এবং প্রধান কৌশলী। তছনছ হয়ে যায় আগরতলা ষড়যন্ত্র মামলার সমস্ত নথিপত্র। এক পর্যায়ে 1969 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয় শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এই মামলা প্রত্যাহার হওয়ার পরের দিনই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অভিযুক্তদের সম্বর্ধনা
এবং বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শুরু হয়ে যায় ইতিহাসের নতুন বাঁকে বাঙালি জাতির পথ চলা। উত্তাল জোয়ারে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শুধু পূর্ব পাকিস্তানে নয়, সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হন শেখ মুজিব। আওয়ামী লীগ নির্বাচিত হয় জনগণের প্রতিনিধি হিসাবে। তারপরেও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তার ধারাবাহিকতায় অনেক চড়াই উতরাই পার হয়ে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয় শেখ মুজিবের নেতৃত্বের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেদিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কারো বিরুদ্ধে মামলা হয়নি। পাকিস্তানিরা কিন্তু সেদিন জিয়াউর রহমান সহ কাউকে অভিযুক্ত করেনি। পূর্ব পাকিস্তানকে স্বতন্ত্র সত্তায় বিচ্ছিন্ন করে আলাদা দেশ করার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগী 35 জনের বিরুদ্ধে যে মামলা হয়, সেই মামলায় অন্য কোনো রাজনীতিবিদ ছিলেন না। 8 জন সিভিল কর্মকর্তা সহ অন্যান্যরা, তার ভিতরে 2 জন সিএসপি অফিসার, তাদের গ্রেফতার করা হয়। কর্নেল শওকত পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছিলেন। সার্জেন্ট জহুরুল হক ইতিহাসের এক বর পুত্র, কমোডর মোয়াজ্জেম, যার নামে আমি পিরোজপুরে স্মৃতিসৌধ করে দিয়েছি। এভাবেই বাংলাদেশের গোড়াপত্তনের যা কিছু তার সূচিত হয় বঙ্গবন্ধুর 6 দফা থেকে, ধারাবাহিকতার মধ্য থেকে 69-এর গণ অভ্যুত্থান। জীবন উৎসর্গ করেন সার্জেন্ট জহুরুল হক। নিশ্চিত মৃত্যু হবে জেনেও প্যারোলে মুক্তি না নিয়ে বাঙালির অধিকার এবং স্বাধিকারের প্রশ্নে দৃঢ়তা ধারণ করে থাকেন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সাম্প্রতিক কালের শুধু নয়, সর্বকালের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তো আওয়ামী লীগের অনেকেও 19 জুনের টার্নিং পয়েন্টের কথা মনে রাখে না। এই দিনটা ছিল অগ্নিগর্ভ হয়ে ওঠার দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে। সেদিনও দালালি করেছিল 2 বাঙালি ট্রাইব্যুনালের বিচারক হয়ে এবং 2 বাঙালি সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি থমাস উইলিয়াম, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, অ্যাডভোকেট আতাউর রহমান খান, এবং শ্রদ্ধা জানাই তাদের কনিষ্ঠতম আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলামকে। এটাই তো ইতিহাস, ইতিহাসের টার্নিং পয়েন্ট। পরাভব মানেন নাই বঙ্গবন্ধু কোনদিন। তার কন্যা শেখ হাসিনাও অবদমিত হন না। ইতিহাসের বাঁকে বাঁকে এমন অধ্যায় অতিক্রম করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। জীবন দিতে হয়েছে বঙ্গবন্ধুকে সপরিবারে। মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে শেখ হাসিনাকে বারবার। 19 জুন বাঙালি জাতির ইতিহাসের টার্নিং পয়েন্টের একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয় আনুষ্ঠানিক বিচার পর্বে, যে বিচার পর্ব পাকিস্তানিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বাঙালি পরাভব মানে পরম শ্রদ্ধায় স্মরণ করি। আমাদের তরফ থেকে উগ্রতা আমরা দেখাচ্ছি, এই উগ্রতার জন্য প্রবলেম হচ্ছে, এবং ইসরায়েলি অ্যাম্বাসেডর যে কথাটা বলেছে এইসবকে নিয়ে তার চাপছে যে ইন্ডিয়াকে আরো প্রভোকেট করুক, যেন ইন্ডিয়া এখানে একটা ইন্টারভেনশন করে কোন ধরনের। এই ইন্টারভেনশন করলে পাকিস্তানিজ উইল নট কাম, দ্য টার্কিশ উইল নট কাম। এইসব একটা আন্তর্জাতিক খেলা খেলতে চাচ্ছে এইখানে, এই
এখন, বিকজ মিডল ইস্টে দে হ্যাভ লস্ট, দি ইসরায়েলিজ হ্যাভ লস্ট। ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। ইউনুস হলো একটা চামচা, ইজ আ ফ্রডস্টার, টোটাল ফ্রড। আমি ওর ফ্রডের কথা কি বলবো? ওরা এরকম একটা পরিস্থিতি করেছিল যে বাংলাদেশে কিছু অংশ নিয়ে, ইন্ডিয়ান কিছু অংশ নিয়ে, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তারা করতে চেয়েছিল, যেরকম তারা ইন্দোনেশিয়াতে ইস্ট তিমর যেরকম তারা করেছিল। তো ওই ধরনের একটা পরিকল্পনা ছিল, এন্ড ইউনুস ওয়াজ দ্য কিংপিন। আমি এই কথাটা মানতে রাজি না কোনোভাবে, যে জনগণের শেখ হাসিনার পতন হয়েছে। নো, শেখ হাসিনার কোনো পতন স্বপন হয় না। শেখ হাসিনা প্রাইম মিনিস্টারকে আর্মি গায়ের জোরে ওনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিল্লিতে বসিয়ে দিয়েছে, এরাই নিয়ে গেছে। শেখ হাসিনা কন্ট্রোল করেছিল। এই ধরনের প্রভোকেশন থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা আমরা বজায় রাখতে পারবো না। You have to understand it, because geopolitical game একদম ভিন্ন ধারায় চলছে। দেখেন, এর আগে যিনি ছিলেন, ওনার নাম ছিল নাওর জিলন। উনি অগস্ট 2024 উনি অ্যাম্বাসেডর ছিলেন। উনি তখনও কনসার্ন, ওদের কনসার্ন, হামাসের কনসার্ন বলেন নাই। উনি তখন যেটা বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, ওদের মন্দির ভাঙ্গা হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। এইটার পরে এখন বলেছে এই যে নতুন আজাদ যিনি আছেন রাষ্ট্রপতি আমাদের, উনি এইটা, আপনি টাইমিংটা দেখবেন যে টাইমিংটা কি আছে। ওনার মন্তব্যটা হচ্ছে যে অক্টোবর 7, 2023 যে ঘটনা ঘটেছিল ইসরায়েল, যেটাকে নিয়ে হামাসে এই যে মারামারি, জেনোসাইড, কিলিংস যেগুলি হয়েছে, এইগুলি উনি ওইখান থেকে টানছেন। অলসো রিমেম্বার 2024 অগস্টে আগের যিনি ছিলেন ওনার কথা হচ্ছে যে বাংলাদেশকে ওনারা বেসিক্যালি একটি টেরোরিস্ট দেশ বা রাষ্ট্র আখ্যায়িত করছেন। অগস্ট 2024-এ রিমেম্বার যে আমাদের এইখানে একটি রিজিম চেঞ্জ অপারেশন হয়েছিল অগস্ট 2024-এ, তখন এইসব মন্তব্য তারা করেছিল। অর্থাৎ ওরা যেটা চাচ্ছে সেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা গন্ডগোল বাজাতে চাচ্ছে, বিকজ বাংলাদেশের সাথে হামাসের কোনো সম্পর্ক নাই। এইগুলি সব মিথ্যা কথা বলে ইসরায়েলি যে এজেন্সি আছে তারা এইসব করে। তো আমি পার্সোনালি এইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, দিতেও চাই না। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে বাংলাদেশের একটা অফিসিয়াল স্টেটমেন্ট যাওয়া দরকার, প্রতিক্রিয়া দরকার এইটার উপরে, বিকজ বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে, সবসময়। আগে গোড়াই বলেছে, ইভেন আমরা 17 বছর শেখ হাসিনার সময় প্যালেস্টাইনের কথা বলেছি, আমরা তারপরেও প্যালেস্টাইনের কথা বলেছি। তো আমাদের একটা আসা উচিত, এবং এটা একদমই কোনো বাস্তবতা নাই। তবে যেটা হয়েছিল, যখন সিরিয়াতে গোলমাল চলছিল, তখন এইখানে কিছু সিরিয়ান রেফিউজি লোকজন বাংলাদেশে এসে থেকেছেন, এখনো কিছু আছেন। এইটা তারা করছে। আরেকটি কারণ হতে পারে যে আপনি হয়তো জানেন যে বাংলাদেশের কিছু সংগঠন, আমি একটার কথা বলতে পারি, সেটা হলো হাফিজ হুজুরের যে চ্যারিটেবল ট্রাস্ট আছে, তারা লক্ষ 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 ডলার তারা বিভিন্ন ইস্যে 10, 20, 25, 30 হাজার ডলার তারা তুলে গিয়ে ওইখানে তারা কাজ করছে, এবং এই আপনার প্যালেস্টিনিয়ানদেরকে চিকিৎসা দিচ্ছে। তারা ওদের এখানে ক্যাম্পও আছে এবং খানা খাওয়াচ্ছে,
রোজার মধ্যে রেগুলার এখনো ওদের এই কার্যক্রম চলছে। তো এই কারণে বোধহয় তারা মনে করছে, হয়তো ইসরায়েল বলতে চাচ্ছে, ইন্ডিয়াকে শোনাতে চাচ্ছে যে তোমার একদিকে তো তোমরা বলছো টেরোরিস্ট কান্ট্রি পাকিস্তানকে, তো টেরোরিস্ট কান্ট্রি বাংলাদেশে একটা টেরোরিস্ট কান্ট্রি আছে, এইখানে এইটাকে হাইলাইট করতে চাচ্ছে তারা। বাট এইটাকে আমি কোনো হাম্মাসের চিহ্ন বা কোনো কিছু দেখি না। যেটা হয়তো হতে পারে সেটা হতে পারে যে এইখানে পাকিস্তানের যে তৎপরতা, অথবা টার্কির যে তৎপরতা, অথবা এই যে আমাদের যে রেফিউজিজ, রাখাইনের রেফিউজিজ যারা আছে, রোহিঙ্গা যাদেরকে আমরা বলি, তাদের এইখানে কিছু তৎপরতা আছে। এইসব নানান তৎপরতা নিয়ে তারা এই ইন্ডিয়ার সাথে একটা বাংলাদেশকে গোলমাল লাগাতে চাচ্ছে, অর্থাৎ সিরিয়াস গোলমাল লাগাতে চাচ্ছে। কিন্তু কেন? মানে আপনি যেটা বললেন যে হাফিজ হুজুরের যে সংগঠন, তাদের এক ধরনের তৎপরতা আছে, মানে এই ধরনের সাহায্য তো হিউম্যানিটেরিয়ান এইড তৎপরতা মানে মানবিক তৎপরতা ফিলিস্তিনিতে, এরকম হিউম্যানিটেরিয়ান এইড তো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রই করে। ফিলিস্তিনিদের যারা উদ্বাস্তু আছে কিংবা যারা অমানবিক অবস্থা আছে তাদের সাহায্যার্থে অনেকেই করে, কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে এই কথা কেন বলছে? এবং আপনি বলছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি কনফ্লিক্ট তৈরি করার একটি চেষ্টা, সেটিও বা কেন? ইসরায়েলের স্বার্থ কি? দেখেন, ইসরায়েলের স্বার্থ তো ইন্ডিয়ার সাথে আছে, বিকজ ইসরায়েল হচ্ছে তাদের ফাদারল্যান্ড, আর ইন্ডিয়া হচ্ছে ইসরায়েলের মাদারল্যান্ড। তো ফাদার আর মাদারের একটা সম্পর্ক আছে না, ওই সম্পর্ক নিয়ে তারা এই, বিকজ ইন্ডিয়ান গভর্নমেন্টও তো বেসিক্যালি মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, সেখানেও মুসলমানদের নির্যাতন করছে, এই কারণে একটা রিস্ক করতে চায়। বিকজ যেহেতু পাকিস্তানের এখন ইমেজটা বেড়ে গেছে এই চুক্তির জন্য, হরমুজটা খোলার জন্য পুরো পৃথিবী পাকিস্তানকে প্রেস করছে, আর এটার মধ্যে কাতারেরও কিছু অংশ আছে, এটার মধ্যে ওদেরও ডিপ্লোম্যাটিক রোল আছে। এবং যেহেতু এই চুক্তিটার নামই হচ্ছে ইসলামাবাদ এমওইউ, এই চুক্তির একটা নাম আছে ইসলামাবাদ এমওইউ, এই নামকরণ করা হয়েছে বিকজ ইসলামাবাদে প্রথম মিটিং, ফেস টু ফেস মিটিং হয়েছে ইরান আর আমেরিকার, ফেস টু ফেস। এর আগে যখনই মিটিংস হয়েছে, কিছু হয়েছে, ফেস টু ফেস মিটিং। তো এইটাকে, আর এইটার মধ্যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সই আছে। তো এইটা ইন্ডিয়াকে উত্তেজিত করার জন্য, বাংলাদেশে ওদের মতলবটা যেন খারাপ হয় ইন্ডিয়ার, এই জন্য করছে। দের ইজ নাথিং লাইক দিস। এইটা বেশি না, আমাদের বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি একটা দিয়ে দিলে হবে। আই থিঙ্ক দিস ইজ এ কনস্পিরেটোরিয়াল স্টেটমেন্ট বাই দি, বিকজ আপনি যদি এইটাকে অগাস্ট 24-এর সাথে মিলায় পড়েন, তাহলে আপনি দেখবেন ওইখানেও বলেছিল তখন মন্দির ভাঙ্গা, হিন্দুদের মারা, এইসব কথা তখনকার ইসরায়েলি অ্যাম্বাসেডারও বলেছে। তো আই ডোন্ট রিড মাচ ইনটু দিস। এইটা একটা কনস্পিরেটোরিয়াল স্টেটমেন্ট। এইটা ইসরায়েলের অবস্থা ভালো না। দেয়ার বিন আ ব্রেক বিটুইন ট্রাম্প এন্ড নেতানিয়াহু, এবং ট্রাম্প তো হ্যাজ গন টু দি এক্সটেন্ট অফ টেলিং নেতানিয়াহু যে দেখো তুমি জেলে যাও নাই আমার জন্য। তো এইসব নানান কারণ আছে। পাবলিক ওপিনিয়ন ইজ ভেরি ব্যাড, খুব অ্যাডভার্স নেতানিয়াহুর বিরুদ্ধে। তো এইসব নিয়ে ঘুম কথাবার্তা বলে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে যে মন্তব্যটা ইসরায়েল করেছিল, বা আরো অনেকে করেছিল, যে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বা সাম্প্রদায়িকতা বিষদাঁত আরো তীক্ষ্ণ হচ্ছে, এগুলো তো সত্য। এবং বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে, যদি এই জঙ্গি বাংলাদেশে আছে কিনা তা নিয়ে সরকারের মধ্যে মতভেদ রয়েছে, সরকারের বর্তমান সরকার কেউ বলছেন আছে, কেউ বলছেন নেই, সেটা অন্য কথা। কিন্তু আমরা দৃশ্যমান দেখেছি যে আইসিসির পতাকা, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস এর পতাকা এখানে যেখানে উড়েছে কালো পতাকা, এবং আমরা হরকাতুল জিহাদ কিংবা আনসার আল ইসলাম কিংবা জেএমবি, তারা নতুন নতুন গ্রুপে নতুন নতুন নামে আবির্ভূত হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিল, তৎপরতা শুরু করেছিল। তো তাদের সঙ্গে আবার পাকিস্তানের লস্করে তয়বা সহ আরো অনেকের এক ধরনের কানেকশন আজকে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে উঠে আসছে। সেই জায়গা থেকে ইসরায়েল যে মন্তব্য করেছিল, নিশ্চয় তার কিছু ভিত্তি হয়তো ছিল। তাহলে এখন আমরা ইকুয়েশনটা কিভাবে মিলাবো? এবং আপনি কি বলতে চাচ্ছেন এরকম যে এখন মানে ইসরায়েল এবং ভারত
এক সরল রেখায়, আর পাকিস্তান যুক্তরাষ্ট্র এক সরল রেখায়, বিষয়গুলো কি এরকম? যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশকে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এখন কিভাবে বিবেচনা করবো বা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? দেখেন, বাংলাদেশ এর উপরে তো ঝুঁকি শুরুই হলো আর্মির জন্য। 2024 এর আগে তো ঝুঁকি ছিল না, এভরিথিং ওয়াজ আন্ডার কন্ট্রোল। 24শে অগস্টের আগে এই যে সংগঠনগুলি আছে এগুলি সব আন্ডার কন্ট্রোল ছিল, তখন কোনো তৌহিদি জনতা ছিল না। হ্যাঁ, যদি ছিল তারা গুপ্ত ছিল। তো এখন কথা হচ্ছে, এটা তো আমাদের আর্মি শেখ হাসিনাকে প্রোটোকল সহ হেলিকপ্টারে তুলে C-130 তে তুলে ইন্ডিয়াতে দিয়ে এসেছে। শি ওয়েন্ট টু ইন্ডিয়া অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। তখন থেকে তাকে আনা হলো, ইউনূসকে আনা হলো। ইউনূস হলো একটা চামচা। ইজ আ ফ্রডস্টার, টোটাল ফ্রড। আমি ওর ফ্রডের কথা কি বলবো? আমি আজকে আরেকটা নতুন তথ্য হয়তো দিতে পারি। সে আমেরিকার ডিপ স্টেট তার সাথে মিলে শেখ হাসিনা রিজিম চেঞ্জ করেছে। তারা এই রিজিম চেঞ্জ অপারেশনের পরে ওরা এরকম একটা পরিস্থিতি করেছিল যে বাংলাদেশে কিছু অংশ নিয়ে, ইন্ডিয়ান কিছু অংশ নিয়ে, মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তারা করতে চেয়েছিল, যেরকম তারা ইন্দোনেশিয়াতে ইস্ট তিমর যেরকম তারা করেছিল। তো ওই ধরনের একটা পরিকল্পনা ছিল, এন্ড ইউনূস ওয়াজ দ্য কিংপিন। ইউনূস এই জন্য করিডোর দেবে, ওর সাথে খলিল মলিল এরা সব ছিল। তো প্রশ্ন হচ্ছে এইখানে যে এইটা এখন কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, যেমন করিডোরটা আর্মি করতে দেয়নি। আর্মি শেখ হাসিনাকে সরিয়ে যে ভুলটা করলো, আমি এই কথাটা মানতে রাজি না কোনোভাবে, যে জনগণের শেখ হাসিনার পতন হয়েছে। নো, শেখ হাসিনার কোনো পতন স্বপন হয় নাই। শেখ হাসিনা প্রাইম মিনিস্টারকে আর্মি গায়ের জোরে ওনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিল্লিতে বসিয়ে দিয়েছে, এরাই নিয়ে গেছে। শেখ হাসিনা কন্ট্রোল করেছিল, শেখ হাসিনার সময় ইকোনমি ভালো ছিল। আমি বলছি না, এটা রিক্সা আলাদা বলে। আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক স্টেটমেন্ট আছে, অনেক আন্দোলন আছে, সবকিছু আছে। কিন্তু এখন আমি এই যে 2-2.5 বছরে দেখেন আমাদের জনগণের প্রবলেমটা হচ্ছে কি, ওরা ঠিক অ্যাসেসমেন্ট করতে পারে না, অ্যাসেসমেন্টে ভুল করেছে। তারপরে উনি কিভাবে লাগালো ইন্ডিয়ার সাথে তো আমার ওরকম কোনো সমস্যা ছিল না। উনি এসে বললো 7 সিস্টার্স, চিকেন নেকে ইউনূস, আসার সাথে সাথে বে অফ বেঙ্গল, হেন তেন নানান কথা উনি বললেন। এখন আবার এই যে পাটওয়ারি 2-3 দিন আগে আবার একটা কথা বলেছে। এইসব জিনিস কি আছে না, এটা ইন্ডিয়াকে প্রভোকেট করছে টু গো ইনটু সাম অ্যাকশন, যেটা আমরা চাই না। ইন্ডিয়া আমার মনে হয় এই মুহূর্তে বেশ পেশেন্টলি এই জিনিসগুলি তারা করছে, যদিও তারা 3টি ফরওয়ার্ড অফেন্সিভ গ্যারিসনও করেছে, কিন্তু আমার মনে হয় আমাদের তরফ থেকে উগ্রতা আমরা দেখাচ্ছি। এই উগ্রতার জন্য প্রবলেম হচ্ছে, এবং ইসরায়েলি অ্যাম্বাসেডর যে কথাটা বলেছে এইসবকে নিয়ে তার চাচ্ছে যে ইন্ডিয়াকে আরো প্রভোকেট করুক, যেন ইন্ডিয়া এখানে একটা ইন্টারভেনশন করে কোনো ধরনের। এই ইন্টারভেনশন করলে পাকিস্তানিজ উইল নট কাম, দ্য টার্কিশ উইল নট কাম, এইসব একটা আন্তর্জাতিক খেলা খেলতে চাচ্ছে এইখানে এই এখন। বিকজ মিডল ইস্টে দে হ্যাভ লস্ট, দি ইসরায়েলিজ হ্যাভ লস্ট। ইসরায়েলের অবস্থা খুবই খারাপ ওইখানে এখন হেজবুল্লাহ মার দিচ্ছে। ওরা ঢুকুক, ঠিক আছে, ওদের ট্যাঙ্ক আছে, আর্মি আছে, ওই ধরনের ইয়ে। হেজবুল্লাহ তো ওইটা করতে পারবে না। হেজবুল্লাহ তো আছে তাদের মিসাইল রকেট মকেট মেরে টেরে যা যতটুকু পারে করে। তো এখন ওইখানেও তারা বাধাগ্রস্ত হচ্ছে। বিকজ আপনার দেখেন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কিছু কিছু দেশ আছে যে সিভিলাইজেশন দেশ, অর্থাৎ ওইসব দেশে পুরান সিভিলাইজেশন চলে আসছে। যেরকম পাকিস্তানে আপনার ইন্ডাস ভ্যালির সিভিলাইজেশন একটা আছে, যেটা আমরা জানি মহেঞ্জোদারো, ট্যাক্সিলা। ইন্ডিয়াতে ওই ধরনের সিভিলাইজেশন নেই, বাট ইন্ডিয়াতে যেটা আছে
মহামানব হয়েছেন ইন্ডিয়াতে, যেমন সিদ্ধার্থ, বুদ্ধা যাকে আমরা বলি, বা মহাবীর, জৈন, যারা জৈন আছেন, ওই রিলিজন যারা, এরা মহামানবী বলতে হবে এদেরকে। তো ওদেরও একটা ইয়ে আছে। সিমিলারলি আপনার চাইনা ইজ এ সিভিলাইজেশনাল কান্ট্রি, ওদের একটা অনেক পুরান সভ্যতা আছে ওদের। রাশিয়াতে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে কোনো ওরকম সিভিলাইজেশন, সিভিলাইজেশনাল কান্ট্রি, এখানে অনেক দেশের লোকজন এটাকে বিভিন্ন ইয়ে নিয়ে তারা কাজ করে। আমাদেরকে এই জিনিসগুলি বুঝতে হবে যে আমরা যারা আছি বাংলাদেশ এর মধ্যে ওই ধরনের সভ্যতা নাই, যার জন্য আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি পাচ্ছেন, মুখে যা আছে তাই বলে দিচ্ছে। এটা কি করছে? ইন্ডিয়াকে প্রভোগ করছে, আওয়ামী লীগকে প্রভোগ করছে, বিএনপি কে প্রভোগ করছে, ইভেন জামাতকেও প্রভোগ করছে। দিস আর প্রবলেম। আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে পান্না, আই টেল ইউ, এই ধরনের প্রভোকেশন থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা আমরা বজায় রাখতে পারবো না। You have to understand this because geopolitical game একদম ভিন্ন ধারায় চলছে এখন। আমরা এটা বুঝতেই পারছি না কোনোভাবে। You have to understand. দেখেন, আপনি ইন্ডিয়াকে যত কথাই বলেন, ইন্ডিয়া ইজ আ মিড লেভেল পাওয়ার, আর এইখানে ইটস এ ডমিনেন্ট পাওয়ার এই সাউথ এশিয়ান রিজনে। আমি পাকিস্তানকে আলাদা রাখছি বিকজ পাকিস্তানের তো আবার ওদিকে সেন্ট্রাল এশিয়ান লিঙ্ক আছে, চায়নার সাথে বর্ডার আছে, কাজে আমি ওকে বাইরে রেখে আমি বলছি এই যে কয়েকটা দেশ আছে আমরা এখানে, ইটস এ ডমিনেন্ট পাওয়ার। আর পৃথিবীতে আজকে না, হিস্টোরিক্যালি যে ডমিনেন্ট পাওয়ার হবে সে কিন্তু তার একটা হেজিমনিক টেন্ডেন্সি থাকতেই হবে। আমেরিকা দেখেন হেজিমনিক টেন্ডেন্সি আছে তার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে, সে যা করে তো এইটা থাকছে। ইভেন আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন আপনার ওইটা চলেই কার কথায়, জার্মানি এন্ড ফ্রান্স, দে হ্যাভ দিস হেজিমনিক ইয়ে। পর্তুগালের কথায় তো চলে না ইউরোপিয়ান ইউনিয়ন, পোল্যান্ডের কথায় তো চলে না ইউরোপিয়ান। এই দুইটা পাওয়ার আছে, এদেরকে যদি ঠিক আছে জার্মান এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান। তো আমাদেরকে এটা বুঝতে হবে। এই জন্য থাকবে, রাজা বাদশাদের সময় তাই ছিল যে বড় রাজ্য ছিল, সে সবসময় একটা হেজিমনিক ইয়ে থাকতো ছোট রাজ্যের উপরে। তো আমাদের তো এই জিওগ্রাফি চেঞ্জ করতে পারবো না, ইন্ডিয়ার সাথেই থাকতে হবে আমাদের। এইখানে আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে আমাদেরকে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। এবং এই জায়গায় আমাদের এখানে কিন্তু হিন্দুজ ওয়ে ডমিনেন্ট। বাংলাদেশ যে অঞ্চলটা আছে এখানে হিন্দুজ ওয়ে ডমিনেন্ট। কেন? বিকজ হিন্দুরা জমিদার ছিল এখানে। এই সিচুয়েশনটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে তো ছিল না। নর্দার্ন ইন্ডিয়াতে জমিদারদের মুসলিম। ইভেন পাঞ্জাবে যদিও লাহোরে আপনার শিখ সম্প্রদায় অনেক পাওয়ারফুল ছিল, মেজরিটি ছিল। ইভেন যখন পার্টিশন হয়, হিন্দুজ ওয়ার ইন দ্য মেজরিটি ইন লাহোর, নট দ্য মুসলিম। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আমার রাজনীতিবিদদেরকে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তো ইন্ডিয়াকে তারা প্রভোগ করছে, ইসরায়েল এইসব কথা, হামাস এইসব বলে। অ্যাকচুয়ালি দের ইজ নো হামাস হিয়ার এন্ড আওয়ার গভর্নমেন্ট শুড টেক নোটিস অফ দিস এবং একটা বিবৃতি দেওয়া দরকার, যেটা গভর্নমেন্ট তো এক ধরনের কি বলা যায় এটাকে দোদুল্য মনোতমন থাকে। যখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা শুরু হলো ইসরায়েলের প্ররোচনায় বা ইসরায়েলের হামলার মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের বর্তমান বিএনপি সরকার প্রকারান্তরে ইরানের উপরেই দোষারোপটি করলো এবং সেখানে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের নামটি নিয়ে এলো না। যখন তুমুল সমালোচনা হলো, ইভেন খোমেনির মৃত্যুতে একটা শোক বিবৃতিও দেওয়া হলো না আমাদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে। যখন তুমুল সমালোচনাটি হলো তখন একটা পর্যায়ে গিয়ে খোমেনির বিষয়ে তাও 4 দিন 5 দিন পর গিয়ে একটা শোক বিবৃতি দেওয়া হলো এবং বলা হলো যে সবাইকে শান্ত থাকার জন্য। ওখানে যদিও নাম পরবর্তীতে এলো। আবার নো এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটো আবার পাসপোর্টে প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে, যেটি হোক না কেন। কিন্তু এখনো পর্যন্ত সরকার এই ধরনের বিবৃতি দেয়নি, হয়তো একদিন কেবল হয়েছে, আমরা আশা করি দিবে। কিন্তু আপনি যদি বলছেন যে ঝুঁকির মুখে আমাদের মানে ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকির মুখে থাকবে বা অখণ্ডতা ধরে রাখা কষ্টকর হবে, তার মানে কি ভারত ইসরায়েল যেভাবে প্ররোচনা করছে বা প্রভোগ করছে তারা সেই প্ররোচনায় পা দিবে, অথবা ভারতেরও ভিন্ন কোনো
কোন ধরনের পরিকল্পনা থাকতে পারে, এবং আপনি যে খ্রিস্টান রাষ্ট্রের কথা বলছেন বা আলাদা একটি রাষ্ট্রের কথা যেমন বলেছিলেন শেখ হাসিনা, সেই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আমার মনে হয় এই রাষ্ট্রের ব্যাপারটা বোধহয় এখন শেষ হয়ে গেছে, ওইখানে অন্য কিছু ইস্যুস এসে গেছে যার জন্য সেটা হচ্ছে না। ইস্যুস গুলির মধ্যে ধরেন এখন মিয়ানমার ইজ ইন কন্ট্রোল, ওদের যে হুনটা ছিল এই ইলেকশনের পরেও তারাই কিন্তু কন্ট্রোল করছে, আর যে ডেমোক্রেটিক ফোর্সেস ছিল তারা মাইনরিটিতে চলে গেছে, কাজে ওইখানে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। বিকজ আমেরিকান যা করতে চেয়েছিল ওরা কিন্তু এইটা এখন আর করতে দেবে না, রাজিও হবে না, এন্ড চায়না ইজ সাপোর্টিভ অফ দি হুনটা, এই যারা এখন সরকারে আছেন। এবং আপনি জানেন যে এই সরকার প্রধান কিন্তু প্রেসিডেন্ট অফ মিয়ানমার প্রথম ভিজিটটা ইন্ডিয়ায় করেছে, ওনার চায়নায় যাওয়ার প্রয়োজন ছিল না, বিকজ চায়নার সাথে ওনাদের আছে অলরেডি আগের থেকে যে সিচুয়েশনটা আছে, বন্ধুত্ব আছে ওদের, কাজে সে পরে গেলে হবে। বাট হি ভিজিটেড ইয়ে, এবং বোধহয় ওইখানে একটা প্রমিসও করে এসেছে যে 25-30-35 হাজার রোহিঙ্গা যারা ইন্ডিয়াতে আছে তাদেরকে ওরা নিয়ে যাবে। বিএনপি পার্টিকুলারলি তারেক রহমান যখন লন্ডনে ছিলেন উনি মনে করেছেন যে পশ্চিমা আমাদেরকে সাপোর্ট করছে, এইটা উনি ফখরুল সাহেবকে বলেছেন। যখন এইখানে হামাস নিয়ে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে, বিএনপি কিন্তু নামে নাই রাস্তায় এই ইস্যুটা নিয়ে, দে বরঞ্চ থট যেটা আমাদের এই ইসরায়েলের পক্ষেই থাকা উচিত, জেনোসাইডের পক্ষেই থাকি, বিকজ পশ্চিমারা আমাদের উপরে যদি নারাজ হয়ে যায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। বিকজ তারেক রহমান সাহেবের বিএনপির মেইন ইস্যু ইজ ক্ষমতায় যেতে হবে। শেখ হাসিনাই যাও এখন ক্ষমতায়, আপনি দেখেন ইউনূস সরকার আসার 7 দিনের মধ্যে থেকে তো তারা শুরু করে দিয়েছিল, ইলেকশনের কথা বলেছে, খুব বড় মিটিং করেছিল পল্টনে, ইফ ইউ রিমেম্বার, ইউনূস সাহেব টেক অন করার 7 দিনের মধ্যে। হ্যাঁ, সিমিলারলি আপনি দেখেন ইসের কি বলে, এই যে আপনি বললেন খোমেনির ব্যাপার, তারপরে আপনি ওই যে বাংলাদেশকে যখন হরমুজ থেকে আসতে দিচ্ছে না, বাংলাদেশি জাহাজকে আসতে দিচ্ছে, যে জাহাজ বাংলাদেশে আসছে না ওই জাহাজ অন্য কোথাও যাচ্ছে, তারপরে যে বাংলাদেশ নেই আটকায় দিচ্ছে, বিকজ উই ওয়ার সাপোর্টিং দি আমেরিকান, আমরা আমেরিকানের বলায় আছে। তো এই কারণে এইসব সুযোগ নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের তো দেখেন, আপনি ইসরায়েল এখানে ধরেন মিডল ইস্টে তাদের কি আছে, ইউএই হলো ওদের ফ্রন্ট, ইটস অ্যান আউটপোস্ট অ্যাকচুয়ালি, লেট মি কল ইট অ্যান আউটপোস্ট অফ ইসরায়েল, ঠিক আছে। আর ইন্ডিয়া হচ্ছে এইখানে ইসরায়েলের একটা আউটপোস্ট। আপনি দেখেন মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা বুলডোজার দিয়ে, এইটা হলো ইসরায়েলের যে প্লে বুক আছে ওই প্লে বুক থেকে নিয়ে করেছে। ইসরায়েলি যেরকম প্যালেস্টাইনের ঘর বাড়ি উড়িয়ে দিচ্ছে, অমুক করছে তমুক করছে, দে স্টার্টেড দিস, মসজিদ উড়িয়ে দেওয়া, ওই বলেছে যে এরা সব বেআইনি কনস্ট্রাকশন করেছে এই নামে শুধু মুসলমানদের ঘর বাড়ি ভাঙা। You see, this is out of the Israeli playbook. The question is ইসরায়েল ওইটাই ম্যানিপুলেট করছে যে এইখানে যদি ইন্ডিয়া যদি বাংলাদেশে কিছু গোলমাল করতে পারে বা ঢুকে যেতে পারে বা বাংলাদেশ দিয়ে নিতে পারে, বা তাহলে হবে কি দেখ এইখানে পাকিস্তান টার্কি এইগুলির কোনো ইয়ে থাকবে না, which they ঠিক এই জন্যই হামাস টামাস বলতেছে, হামাস ইজ নো বিজনেস ইন বাংলাদেশ, এইগুলি সব বেকার কথা। এই গভর্নমেন্টটা বুঝতে পারছে না, এই গভর্নমেন্ট এত বেশি ইসের পক্ষে চলে গেছে যে তারা যে নতুন ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে, you see, আপনার ওল্ড ওয়ার্ল্ড অর্ডার ইজ টোটালি কোল্যাপসিং। আমার শেষ প্রশ্ন যে তাহলে এখন আমরা কোন অবস্থায় দাঁড়িয়েছি এবং কি করা উচিত? ইসরায়েল যদি প্রভোগ করে ভারতকে, ভারত সেই প্ররোচনা পরিচিত হয়, বা আমাদের এখান থেকে যে এক ধরনের উস্কানি আবার চীনের দিকে ঝুঁকে পড়া, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা একেবারে শেষ পর্যায়ে যদি আপনি এক লাইনে বলেন যে আসলে কি হতে যাচ্ছে, আমাদের কি করা উচিত? আমাদেরকে প্রভোকেশন বন্ধ করা উচিত। এই নাসিরউদ্দিন মাটওয়ারিদের মতন লোকজন যে প্রভোকেশন করছে, দিস মাস্ট স্টপ ইমিডিয়েটলি, বা গভর্নমেন্ট থেকে যারা করছে, দিস মাস্ট স্টপ একদম, অ্যাবসলিউটলি, টোটালি। এবং আমাদের ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক এস্টাবলিশ করা খুবই প্রয়োজন, একান্ত প্রয়োজন। 4000 মতন আপনার কিলোমিটার এরিয়া, আর আপনি ওদের সাথে গোলমাল করছেন। দে মাস্ট হ্যাভ প্রপার এখন ধরেন যিনি এসেছেন নতুন হাই কমিশনার, আই এম শিওর হি উইল প্লে আ বেটার রোল, বিকজ হি ইজ নট এ ডিপ্লোম্যাট, ওনার তো চাকরি নাই, চাকরি নিয়ে চিন্তা নাই, একটা কালচারাল লোক। আপনি জানেন কি জানেন না আমি জানি না, উনি কিন্তু সিতার খুব ভালো বাজান,
ইজ ভেরি আচ্ছা, গুড, আচ্ছা, টিচার মিউজিকে। আচ্ছা। ওনার প্রফেশন হলো পাইলট, প্লেন, ইজ আ পাইলট, হি ইজ গট আ লাইসেন্স। হ্যাঁ, সো এই দিক থেকে উনি, ওনার স্ত্রী, শি ইজ আ পিএইচডি। তো আমার মনে হয় যে উনি চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক যেন হয়। তো আই এম ভেরি হোপফুল এন্ড আই উড আর্জ আপন দিস গভর্নমেন্ট, খলিলকে সরায়া দেন, খলিলকে সরায় একটি এমন লোক আছেন যে হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক স্ট্যাবলিশ করতে পারে। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নটি কখনো ক্ষমতা দখলের নয়। প্রশ্নটি হলো ক্ষমতার পরে কী হয়। একটা শাসন ব্যবস্থার পতন ঘটানো যায় কয়েক মাসে, কখনো কয়েক সপ্তাহে, কিন্তু একটা কার্যকর রাষ্ট্র নির্মাণ করতে লাগে দশক। বিপ্লব মানুষের আবেগকে একত্রিত করে, কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখে প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান গড়ে ওঠে ধৈর্য, দক্ষতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক প্রজ্ঞার উপর। বাংলাদেশ আজ ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা প্রতিদিন সংবাদপত্রে নানা বিচ্ছিন্ন ঘটনা দেখি, কোথাও বেকারত্ব নিয়ে উদ্বেগ, কোথাও অপরাধ বৃদ্ধি, কোথাও স্থানীয় পাতি নেতাদের দৌরাত্ম্য, কোথাও অগ্নিকাণ্ড, কোথাও সামাজিক অস্থিরতা। সাধারণত আমরা এগুলোকে আলাদা আলাদা সমস্যা হিসেবে দেখি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এগুলো আলাদা সমস্যা নয়, এগুলো একই রোগের বিভিন্ন উপসর্গ। সেই রোগের নাম রাষ্ট্রের সক্ষমতার সংকট। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 26,60,000-এরও বেশি বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন সূত্রে। সংখ্যাটি প্রথম দৃষ্টিতে বড় মনে হলো, আসল সমস্যা সংখ্যার আকারে নয়, আসল সমস্যা হলো এর সামাজিক অভিঘাত। আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট স্যামুয়েল হান্টিংটন বলেছিলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নয়, নির্ভর করে প্রতিষ্ঠানগুলো সেই পরিবর্তনকে ধারণ করতে পারছে কিনা তার উপর। যখন সমাজ দ্রুত পরিবর্তিত হয় কিন্তু প্রতিষ্ঠানগুলো পিছিয়ে থাকে, তখন অস্থিরতা জন্ম নেয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতা অনেকাংশে সেই তত্ত্বের সঙ্গে মিলে যায়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, ডিজিটাল অর্থনীতি, স্টার্ট আপ, ফ্রিল্যান্সিং সব কিছু নিয়ে আসার গল্প বলা হচ্ছে, কিন্তু বাস্তবে শ্রমবাজার সেই হারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। ফলে তৈরি হচ্ছে এক নতুন সামাজিক শ্রেণী, শিক্ষিত কিন্তু হতাশ তরুণ। বিশ্বব্যাংক, IMF, ILO এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী যুব বেকারত্ব কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটা রাজনৈতিক ও নিরাপত্তাগত সমস্যায় পরিণত হয়। কারণ বেকারত্ব মানুষকে শুধু আয় থেকে বঞ্চিত করে না, এটি মানুষের মর্যাদা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসকেও ক্ষয় করে। যেখানে সুযোগ কমে যায়, সেখানে বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি হয়। বাংলাদেশের গ্রাম শহরের বিভিন্ন অঞ্চলে তথাকথিত পাতি নেতাদের উত্থান সেই বাস্তবতারই একটা প্রতিফলন। রাষ্ট্রবিজ্ঞানের একটা পরিচিত ধারণা আছে, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা জানি যে ইনফর্মাল পাওয়ার নেটওয়ার্কস, অর্থাৎ যখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে তখন অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামো শক্তিশালী হয়। মানুষ আদালতের চেয়ে স্থানীয় প্রভাবশালীকে বেশি ভয় পেতে শুরু করে, মানুষ থানার চেয়ে দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দিতে শুরু করে, মানুষ আইনের পরিবর্তে পরিচিতির আশ্রয় খোঁজে। এটি কেবল রাজনৈতিক দুর্বলতার লক্ষণ নয়, এটি রাষ্ট্রের প্রতি আস্থা হ্রাসের লক্ষণ। ফ্রান্সিস ফুকুয়ামা তার স্টেট বিল্ডিং তত্ত্বে বলেছিলেন, একটা রাষ্ট্রের শক্তি নির্ধারিত হয় সে কত আইন বানায় তার উপর নয়, বরং সে কতটা কার্যকরভাবে আইন বাস্তবায়ন করতে পারে তার উপর। বাংলাদেশের সামনে আজ সেই চ্যালেঞ্জ। একই বাস্তবতা আমরা নিরাপত্তা প্রশ্নেও দেখতে পাই। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিটি আগুনই যে ষড়যন্ত্র এমন দাবি করবার মতো প্রমাণ নেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, লেজিটিমেসি অ্যান্ড ট্রাস্ট। মানুষ যদি বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাহলে প্রকৃত ক্ষতির চেয়েও বড় ক্ষতি হয় আস্থার ভয়। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ পুলিশ নয়, সেনাবাহিনী নয়, বাজেটও নয়। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো নাগরিকের বিশ্বাস।
একজন নাগরিক যদি বিশ্বাস করেন যে অন্যায়ের বিচার হবে, তাহলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কিন্তু যদি তিনি বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে বিকল্প পথ খুঁজতে শুরু করবেন। এই কারণেই বেকারত্ব, অপরাধ, অগ্নিকাণ্ড, পাতি নেতাদের দৌরাত্ম্য সবকিছু শেষ পর্যন্ত একটি কেন্দ্রীয় প্রশ্নে এসে মিলিত হয়: রাষ্ট্র কি এখনো নাগরিকের কাছে বিশ্বাসযোগ্য? এই আলোচনার মধ্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ: প্রতিহিংসা এবং প্রতিবাদের পার্থক্য। যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরে প্রতিশোধের রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। ইতিহাসে আমরা এটি বহুবার দেখেছি। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আরব বসন্ত, প্রায় সব ক্ষেত্রেই দেখা গেছে যদি পরিবর্তনের শক্তি প্রতিষ্ঠান নির্মাণের চেয়ে প্রতিশোধে বেশি মনোযোগ দেয়, তাহলে দীর্ঘমেয়াদে গণতন্ত্র দুর্বল হয়। এখানে একটা কথা স্মরণযোগ্য বা বলা যেতে পারে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে তার প্রতি, তার পরিবারের প্রতি কী পরিমাণ নিপীড়ন, নির্যাতন হয়েছে। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি প্রতিশোধ নিলেই তো তার পুরনো দিন ফেরত আসবে না, কাজেই প্রতিশোধের পথে তিনি হাঁটতে চান না। এটা নিঃসন্দেহে একটা গুড জেস্চার বলে আমার কাছে মনে হয়। প্রতিশোধের বাইরে আমরা প্রতিবাদ নিয়েও কথা বলতে পারি, যে প্রতিবাদ সমাজকে এগিয়ে নিয়ে যায়, প্রতিহিংসা সমাজকে অতীতে আটকে রাখে, প্রতিবাদ ভবিষ্যতের জন্য লড়ে, প্রতিহিংসা অতীতের হিসাব মেটাতে চায়। বাংলাদেশের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং রাজনৈতিক পরিপক্কতা। কারণ রাষ্ট্রের প্রকৃত শক্তি নির্বাচনের ফলাফলে নয়, বরং তার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতায়। আজকের বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে শক্তিশালী দেখতে চাই, তাহলে আমাদের নতুন সেতু, নতুন রাস্তা বা নতুন ভবনের পাশাপাশি নতুন আস্থাও নির্মাণ করতে হবে। আমাদের এমন একটা সমাজ করতে হবে যেখানে একজন তরুণ বিশ্বাস করবে তার যোগ্যতার মূল্য আছে, যেখানে একজন ব্যবসায়ী বিশ্বাস করবে তার বিনিয়োগ নিরাপদ, যেখানে একজন নাগরিক বিশ্বাস করবে আইন সবার জন্য সমান, যেখানে একজন রাজনৈতিক কর্মী বিশ্বাস করবে মতভিন্নতা মানেই শত্রুতা নয়। 2024-এর অভ্যুত্থানের পরে রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ ছিল ক্ষমতা প্রয়োগ নয়, আস্থা পুনর্গঠন। কিন্তু আস্থা পুনর্গঠন কথাটা বলা যত সহজ, বাস্তবে কাজটা তত সহজ নয়। কারণ আস্থা কোনো সরকারি প্রজ্ঞাপন দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। একজন নাগরিক যখন দেখেন যে তার অভিযোগ শোনা হচ্ছে, তার ভোটের মূল্য আছে, আদালতে বিচার পাওয়া যায়, পুলিশ রাজনৈতিক পরিচয় দেখে নয় বরং আইন দেখে কাজ করে, তখনই রাষ্ট্রের প্রতি তার বিশ্বাস জন্মায়। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছিলেন বৈধ বল প্রয়োগের একমাত্র কর্তৃত্ব হিসেবেই। কিন্তু আধুনিক রাষ্ট্রের অভিজ্ঞতা আমাদের আরেকটি শিক্ষা দিয়েছে, কেবল বল প্রয়োগ রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, রাষ্ট্রকে টিকিয়ে রাখে বৈধতা, আর বৈধতা আসে জনগণের সম্মতি ও বিশ্বাস থেকে। ইতিহাসে আমরা দেখেছি অনেক রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল কিন্তু আস্থার সংকটে ভেঙে পড়েছে। আবার অনেক রাষ্ট্র সীমিত সম্পদ নিয়েও টিকে গেছে, কারণ নাগরিকরা বিশ্বাস করত যে প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে কাজ করছে। সুতরাং রাষ্ট্রের প্রকৃত শক্তি তার বাজেটের আকারে নয়, নাগরিকের বিশ্বাসের গভীরতায়। বাংলাদেশের জন্য আজ এই প্রশ্নটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন একদিকে মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া, অন্যদিকে রাষ্ট্রের সক্ষমতা সেই গতিতে বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি এবং বিশ্বায়নের যুগে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু উন্নয়নের গল্প শুনতে চায় না, তারা উন্নয়নের সুফল নিজেদের জীবনে অনুভব করতে চায়। তারা শুধু নতুন সেতু দেখতে চায় না, তারা দেখতে চায় নতুন সুযোগ। তারা শুধু নতুন আইন দেখতে চায় না, তারা দেখতে চায় ন্যায় বিচার। এ কারণেই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন নির্বাচন নয়, ব্যক্তি নয়, দলও নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো রাষ্ট্র কি তার নাগরিকের আস্থা পুনরুদ্ধার করতে পারবে? কারণ শেষ পর্যন্ত কোনো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে না তার রাজনৈতিক স্লোগান, নির্ধারণ করে তার প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান তখনই শক্তিশালী হয় যখন মানুষ বিশ্বাস করে যে সেগুলো তাদের জন্য কাজ করছে। 2024-এর অভ্যুত্থান আমাদের পরিবর্তনের সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগকে স্থায়ী অর্জনে পরিণত করতে হলে আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে জবাবদিহির রাজনীতিতে, ব্যক্তি নির্ভরতা থেকে
প্রতিষ্ঠান নির্ভরতায় এবং আবেগের রাজনীতি থেকে সক্ষমতার রাজনীতিতে যেতে হবে। ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থাকে, কে ক্ষমতায় এসেছিল তা নয়, ক্ষমতায় এসে কে রাষ্ট্রকে আরও কার্যকর, আরও ন্যায়সঙ্গত এবং আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিল। বাংলাদেশের সামনে আজ সেই পরীক্ষাই অপেক্ষা করছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।